ইবনে বতুতা জন্মগ্রহণ করেন মরক্কোর তানজিয়ারে। ২৪শে ফেব্রুয়ারি ১৩০৪ সালে এক সম্ভ্রান্ত সুন্নি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন পেশায় একজন কাজী। ধারণা করা হয় তার পরিবার পশ্চিম আফ্রিকার লাউয়াতা যাযাবর শ্রেণীর উত্তরসূরি। ছোটবেলা থেকেই তিনি ইসলাম ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন। তাছাড়া তানজিয়ার আইনশাস্ত্র এবং সাহিত্যের উপর জ্ঞান অর্জন করেন। তার প্রথম উদ্দেশ্য ছিল ধর্মীয় পরিব্রাজক হওয়া। মিশর, সিরিয়া ও হিজাজ অঞ্চলের খ্যাতনামা আলেমদের অধীনে ধর্মীয় জ্ঞান অর্জন করা। তিনি ইসলামী আইনশাস্ত্রের উপর বিপুল জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে যা বিভিন্ন ইসলামিক রাজ্য তাকে কাজীর আসনে সম্মানিত করে। ইবনে বতুতা প্রায় ৪৪টি দেশ ভ্রমণ করেন, দৈর্ঘ্যে যা প্রায় ১,২০,০০০ কিলোমিটার বা ৭৫,০০০ মাইল। বিশেষ করে তিনি সেই সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন। সারা থেকে দীর্ঘ ৩ মাস যাত্রা করে খাওয়ারিজম হয়ে হিন্দুকুশ পার হয়ে গজরি পৌঁছান তিনি। যাত্রাপথে তিনি তৎকালীন প্রসিদ্ধ শহর সমরকন্দ এবং আফগানিস্তানের কিছু সময় কাটান। ১৩৩৩ সালের ১২ই সেপ্টেম্বর পাঞ্জাবে পৌঁছান ইবনে বতুতা। পাঞ্জাবে পৌঁছার সঙ্গে সঙ্গেই ইবনে বতুতার আগমন বার্তা মুলতানির গভর্নর এবং দিল্লির বাদশাহর কাছে পৌঁছানো হয়। তখন দিল্লির বাদশাহ ছিলেন মোহাম্মদ শাহ। তখন বহিরাগত যেই হোক ভারতে ঢুকতে পারবে কিনা তা সুলতানের তরফ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। এছাড়া বহিরাগত ব্যক্তিকে কোন শ্রেণীর মর্যাদা দেওয়া হবে তা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হতো। ইবনে বতুতাকেও অপেক্ষা করতে হয় এবং তাকে সর্বশেষ সম্মানিত পদবি দেওয়া হয়। পাঞ্জাবের হয়ে নলখাগড়ার জঙ্গল দিয়ে জননী শহরের মধ্য দিয়ে সাওয়াসিতান পৌঁছান। এখানে বিখ্যাত ডাক্তার আলা আল মুকুকের সাথে তার সাক্ষাৎ হয়। সেখানে তিনি ৫ দিন অবস্থান করেন। এরপর আবহার হয়ে ভারতে আসেন। আবহার ছিল সে সময় ভারতের মূল ভূখণ্ডের প্রথম শহর। ভারতে এসে ইবনে বতুতা প্রায় ৭ বছর অবস্থান করেন। এখানকার সুলতানদের উদারতা তাকে মুগ্ধ করে। সে সময় সুলতান তাকে ২টি গ্রাম দিয়ে দেন যেন সেখান থেকে রাজস্ব আদায় করে নিজে ব্যয় করতে পারেন। এছাড়া এ সময় সুলতান তাকে মালিকি সম্প্রদায়ের কাজী হিসেবে নিয়োগ দেন, কারণ পূর্ব থেকেই ইসলামে আইনশাস্ত্র সম্পর্কে এবং বিচার কার্য সম্পর্কে ইবনে বতুতার যথেষ্ট জ্ঞান ছিল। এছাড়া তার পিতাও একজন সুলতানের মূল্যবান উপঢৌকনগুলো সুরক্ষার জন্য তিনি জাহাজ করে চীনের সম্রাটের জন্য এবং বেশ কিছুদিন যাত্রা করে অবশেষে কালিকট বন্দরে এসে যাত্রা করার সিদ্ধান্ত নেন। যেখান থেকে তার চীন যাত্রা করার কথা ছিল। কিন্তু রওনার উদ্দেশ্যে ইবনে বতুতা যখন যাওয়ার সময় ডাকাত দল পরিদর্শনে ব্যস্ত ছিলেন, ঠিক তখন তিনি কোনো রকমে প্রাণে বেঁচে যান। মূল্যবান 10 দিন পর সঙ্গী সাথীদের সাথে জাহাজ ডুবিয়ে দেয়। এর ফলে ওই জাহাজের সব নাবিক মারা যায়। সুলতানের প্রেরিত সমস্ত উপহার হারিয়ে ফেলে তার দিল্লি ফেরত যাওয়া হয় না। তাই তিনি তৎকালীন দক্ষিণ ভারতের শাসনকর্তা জামালউদ্দিনের অধীনে কিছুদিন থাকলেন। চীনের সম্রাটের কাছে পাঠানো উপহার সামগ্রী হারিয়ে ফেলার পর ভারত ছেড়ে যাওয়া ছাড়া ইবনে বতুতার আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু তিনি চীন যাওয়ার ইচ্ছার প্রতি অনড় ছিলেন। তাই তিনি অবশেষে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মালদ্বীপে তিনি প্রায় ৯ মাসের বেশি সময় অবস্থান করেছিলেন বলেই জানা যায়। সেই সময় মালদ্বীপ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকা। তাকে মালদ্বীপের কাজী হিসেবে নিয়োগ করা হয়। ইবনে বতুতা তার নিবন্ধে বর্ণনা করেন, এখানকার মানুষরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। মেয়েরা শরীরের নিম্নাংশ কাপড় দিয়ে ঢেকে রাখলেও উপরের অংশ অনাবৃত রাখত। তিনি কাজে থাকা অবস্থায় অনেক ইসলামিক নিয়ম চালু করতে পারলেও কোনোভাবেই মেয়েদের পোশাক পরিবর্তন করতে পারেননি। এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে মালদ্বীপের উজিরের সাথে ইবনে বতুতার মনোমালিন্য দেখা দেয়। এজন্য তিনি শ্রীলঙ্কা হয়ে চীন ভ্রমণের সিদ্ধান্ত নিলেন। অবশেষে একটি জাহাজ করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। ২ মাস জাহাজে কাটিয়ে কুয়াঞ্জু থেকেই সুমাত্রায় এসে পৌঁছান।
সেখানে 2 মাস কাটিয়ে 1347 সালের এপ্রিলে ভারতে এসে পৌঁছান। এরপর ভারত থেকে একটি বাণিজ্যিক জাহাজে করে মাস্কট, হরমুজ প্রণালী, ইস্পাহান হয়ে 1348 সালে বাগদাদে এসে পৌঁছান। 1748 সালের শুরুতেই তিনি দামেস্কে এসে পৌঁছান। সেখানে তার সাথে দেখা হয় তানজিয়ার এক বিখ্যাত শেখের সঙ্গে। তার মাধ্যমে তিনি জানতে পারেন 15 বছর পূর্বেই তার বাবা মারা গেছেন, কিন্তু মা এখনও বেঁচে আছেন। 1348 সালের শেষ পর্যন্ত তিনি দামেস্কে ছিলেন। জীবনের পরবর্তী অংশগুলোতেও তিনি তার ভ্রমণ থামিয়ে রাখেননি। আল আন্দালুজ, স্পেন, উত্তর আফ্রিকা, সাহারা মরুভূমি, মালি সহ সমগ্র মুসলিম সাম্রাজ্য গ্রহণ করেন। এরপর তিনি মরক্কোতে একজন কাজী হিসেবে নিযুক্ত হন। 1368 সালে মরক্কোর মারকেসে ইন্তেকাল করেন এই বিখ্যাত পরিব্রাজক। আমরা প্রতিদিন এমন ভিডিও তৈরি করে থাকি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনার